গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ ৯ম পর্ব। এই গলির ভেতর ঢুকতে আনিসের সবসময় একটু গা ছমছম করে। সবসময় মনে হয় সবাই বোধহয় বিশেষ দৃষ্টিতে তাকে দেখছে। একবার ঢুকে পড়লে এই অস্বস্তিটা কেটে যায়। তখন সম্পূর্ণ ভিন্ন কারণে অস্বস্তি লাগে। অনেকদিন ধরে সে আসা যাওয়া করছে এদিকে, তবু অস্বস্তির ভাবটা কাটছে না। পানের দোকানের বেঁটে বুড়োটি আনিসকে দেখে পরিচিত ভঙ্গিতে হাসল। ভালো আছেন ভাই সাহেব? ভালো। সরাব ভাইয়ের কাছে যান? আচ্ছা যান, নিশ্চিন্তে যান, কেউ আপনারে কিছু কইব না, বলা আছে সবেরে। শরাফ মিয়াকে পাওয়া গেল না। অনেকক্ষণ ডাকাডাকির পর রেশমা জানলা খুলে বলল, বাসায় নাই। কখন আসবেন? জানি না। মেয়েটা দরজা বন্ধ করে দিল। আনিস দাঁড়িয়ে রইল। শরাফ মিয়া অনেক সময় ঘরে থেকেও বলে দেয় বাসায় নেই। ঘণ্টাখানেক বাড়ির সামনে হাঁটাহাঁটি করলে একসময় নিজেই বের হয়ে আসে। চক্ষু লজ্জায় পড়েই আসে সম্ভবত। আনিস সিগারেট ধরালো। জানালা খুলল আবার। রেশমা তীক্ষ্ণ কণ্ঠে বলল, একবার তো কইলাম নাই, বাড়ির যান, কেন খালি ঝামেলা করেন? আর দাঁড়িয়ে থাকার কোনো অর্থ হয় না। আনিস হাঁটতে শুরু করল। রেশমা খুব সম্ভব শরাফ মিয়ার মেয়ে। অবশ্যই এই অঞ্চলের সম্পর্কের ব্যাপারটা খুব জোরালো নয়, মেয়ে নাও হতে পারে। রেশমার চেহারায় কোথায় যেন একটা সাহানার ছাপ আছে। তবে সাহানার মুখ গোল, এই মেয়েটার মুখ লম্বাটে। আনিস লক্ষ্য করেছে এই মেয়েটা তাকে সহ্যই করতে পারে না। কিংবা কে জানে, এই অঞ্চলের কোনো মেয়েই হয়তো পুরুষ সহ্য করতে পারে না। সহ্য করতে না পারাটাই স্বাভাবিক। পানের দোকানের সামনে আসতেই বুড়ো লোকটি বলল, শরাব ভাইরে পাইছেন? না, বাসায় নেই। বাসাতেই আছে, আবার যান। আবার যেতে ইচ্ছে করছে না, আর গেলেও কোনো লাভ হবে না। রেশমা বিরক্ত স্বরে চেঁচাবে, বাসাত নাই। শীতের দিনের রোদে এক ধরনের তীক্ষ্ণতা আছে। দুপুরের দিকে এই রোদ গায়ে সূঁচের মতো বিঁধতে থাকে। আনিসের রোদে হাঁটতে ইচ্ছে করছিল না। রিকশা নিয়ে গুলিস্তান চলে যেতে ইচ্ছা করছে। সেখান থেকে কল্যাণপুরের বাস ধরা যাবে, কিন্তু পকেটের অবস্থা ভালো না। এই অবস্থায় বিলাসিতা প্রশ্রয় দেয়া যায় না। তাছাড়া হেঁটে যাওয়ার একটা অন্যরকম মজা আছে। হঠাৎ দু একজন প্রথম শ্রেণীর ম্যাজিশিয়ানের সাক্ষাৎ পাওয়া যায়, যেমন একদিন কুদ্দুসকে পাওয়া গেল। কুদ্দুস পুরান ঢাকা অঞ্চলের খুজলি বিখাউজ এবং কান পাকার ওষুধ বিক্রি করে। সবকটি ওষুধ স্বপ্নে পাওয়া, এবং ওষুধগুলো দেয়া হয় বিনামূল্যে, কারণ যিনি এই ওষুধ স্বপ্নে পেয়েছেন তিনি বিক্রি নিষিদ্ধ করে দিয়েছেন। তবে নামমাত্র হাদিয়া নেওয়া হয়, ওষুধ তৈরির খরচ জোগাড় করার জন্যই, অন্য কোনো কারণে নয়। কুদ্দুস ওষুধ বিক্রির আগে লোক জড়ো করবার জন্যে ম্যাজিক দেখায়। অসাধারণ সব ম্যাজিক। প্রথম শ্রেণীর পামিংয়ের কৌশল। একটি লোককে চারদিক থেকে সবাই ঘিরে আছে এবং সে এর মধ্যেই একের পর এক দেখিয়ে যাচ্ছে দড়ি কাটার খেলা, পিংপং খেলা, চমৎকার সব তাসের খেলা। একটি খেলা তো বারবার দেখার মতো। কুদ্দুস একটি হরতনের বিবি নেয় হাতের মুঠোয়। কুদ্দুসের সহকারী ৯ বছরের ফজল ঘন ঘন ডুগডুগি বাজায়। কুদ্দুস তার ভাঙা গলায় বলে, দেখেন ভাই দেখেন, বিবি সাবরে দেখেন, রাজার ছিল ৪ বিবি, এই বিবির কদর নাই, খাওন পায় না, মনে দুঃখ, দিন যায় আর বিবি দুবলা পাতলা হয়। কথার সঙ্গে সঙ্গে হরতনের বিবির তাসটা ছোট হতে শুরু করে। ফজল ডুগডুগি বাজায় প্রচণ্ড শব্দে। তাস ছোট হতে হতে একসময় মিলিয়ে যায়। অপূর্ব একটি খেলা, কত সহজেই না দেখাচ্ছে লোকটি। আনিস অনেকদিন ধরেই খুঁজছে কুদ্দুসকে। আগে তাকে প্রায়ই পুরান ঢাকায় দেখা যেত, এখন দেখা যাচ্ছে না। জায়গা বদল করেছে বোধহয়। এই শ্রেণীর লোকেরা যাযাবর শ্রেণীর হয়, এক জায়গায় বেশি দিন থাকতে পারে না। আনিস নিজেও কি একদিন তাদের মতো হবে? রাস্তার পাশে তাকে ঘিরে থাকবে লোকজন।
ছোট্ট একটি অপুষ্ট শিশু চোখে পিচুটি নিয়ে প্রাণপণে ডুগডুগি বাজাবে এবং সে দেখাবে তার বিখ্যাত গোলাপ তৈরির খেলা। খেলা শেষ হবার পর বিক্রি করবে কালীগঞ্জের বিখ্যাত দাঁতের মাজন, যা নিয়মিত ব্যবহার করলে মুখে দুর্গন্ধ, মাড়ি ফোলা, দাঁতের পোকা কিছুই থাকবে না। আসেন ভাই সাহেব, আসেন, ব্যবহার করে দেখেন কালীগঞ্জের বিখ্যাত দন্তবান্ধব নিম টুথ পাউডার। মনোয়ারা দুপুর থেকেই অস্থির হয়ে পড়লেন। নীলু মনে মনে বেশ বিরক্ত হল। সাহানাকে বিয়ে দিতে কোনোরকম সমস্যা হবার কথা নয়। তার মতো রূপবতী মেয়ে সচরাচর দেখা যায় না। ভালো ভালো সম্বন্ধ আসবেই, কিন্তু মনোয়ারা এমন করছেন যেন মেয়ে গলার কাঁটা হয়ে বিঁধে আছে। আজ 3:30টায় সেই কাঁটা সরানোর প্রথম ধাপটি শুরু হবে। বোমা, সাহানাকে দেখলাম কামিজ পরে ঘুরঘুর করছে, ওকে একটা শাড়ি পরতে বলো। শাড়ি পরার দরকার কি মা? ওরা তো আজ আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখতে আসছে না। মনোয়ারা রেগে গেলেন। যা করতে বলছি করো, ওকে ভালো দেখে একটা শাড়ি পরাও, চুলে তেল দিয়ে চুল বেঁধে দাও। এসব করতে গেলে সাহানা সন্দেহ করবে। সন্দেহ করলে করবে, তারপর ধরুন না কোনো কারণে যদি ওদের পছন্দ না হয়, তখন তো সাহানা খুব শক পাবে। মনোয়ারা বিরক্ত স্বরে বললেন, চাকরি নেবার পর থেকে তুমি বোমা বড় বেশি কথা বলছো। তুমি গিয়ে ওকে শাড়ি পরতে বলো। তুমি না বললে আমি বলবো। নীলু সাহানার খুঁজে গেল। সাহানা নিজের ঘরে গল্পের বই নিয়ে বসেছে এবং ঘন ঘন চোখ মুছছে। ভাবিকে দেখে অপ্রস্তুত ভঙ্গিতে হাসল। টুনি কোথায় সাহানা? বাবার সঙ্গে ঘুমোচ্ছে। কত বললাম আমার সঙ্গে এসে ঘুমাতে, তা ঘুমাবে না। তুমি একটু ওঠো তো সাহানা, আমার সঙ্গে যাবে এক জায়গায়। কোথায়? ছবি তুলব। তোমার সে পাসপোর্টের ছবি? না, পাসপোর্টের ছবি তোলা হয়েছে, আমরা দুজনে মিলে একটা তুলব, কালার ছবি। কেন? স্মৃতি রাখবার জন্যে। 2 দিন পর বিয়ে হয়ে কোথায় কোথায় চলে যাবে। সবসময় ঠাট্টা ভালো লাগে না। ওঠো তুমি, ভালো দেখে একটা শাড়ি পরো। সাহানা খুশি মনে উঠে এলো, শাড়ি পরল, চুল বাঁধল, সবুজ রঙের একটা টিপ পরল কপালে। আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হয়ে গেল। ভাবি, চোখে কাজল দেব? কাজলের তোমার দরকার নেই। কেমন লাগছে আমাকে? তুমি হচ্ছে পৃথিবীর সেরা রূপসীদের একজন। কোনো ছেলে একবার তোমাকে দেখলে সারা রাত বিছানায় ছটফট করবে। ভাবি, তুমি খুব অসভ্যের মতো কথা বলো, ভালো লাগে না। সাজগোজ সারতে সারতেই মেহমানরা এসে পড়লেন। 2 বয়স্কা মহিলা। তারা থাকলেন খুব অল্প সময়। চাটাও কিছু খেলেন না, কথাবার্তাও কিছু বললেন না। কালো মতো মহিলাটি নীলুকে বললেন, তোমাকে মা আমি আগে দেখেছি, গুলশান মার্কেটে বিছানার চাদর কিনছিলে। কথাটা ঠিক না, নীলু কখনো গুলশান মার্কেটে যায়নি। কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। সাহানার সঙ্গে তাদের তেমন কোনো কথাবার্তা হল না। ফর্সা এবং অসম্ভব ধরনের মোটা মহিলাটি বললেন, খুব সাজগোজ করেছ দেখছি। আমরা ছবি তুলতে যাচ্ছি। কোন স্টুডিওতে যাচ্ছ? এলিফ্যান্ট রোডের দিকে গেলে চলো, আমি নামিয়ে দেব। জি না, আমরা এই কাছেই যাব, হেঁটে যাওয়া যায়। ভদ্রমহিলার আচার আচরণ দেখে কিছু বোঝা গেল না। 4:30টায় তাদের এক জায়গায় দাওয়াত আছে, তারা তাড়াহুড়া করে চলে গেলেন। মনোয়ারার মন খারাপ হয়ে গেল। মেয়ে ওদের পছন্দ হয়নি। পছন্দ হলে চলে যাবার জন্য এত ব্যস্ত হয়ে উঠত না। চা দেয়া হয়েছিল, কিন্তু চায়ের চুমুক পর্যন্ত দিল না। ভদ্রতা করে হলেও কাপে একটা চুমুক দেবার দরকার ছিল। কালো মহিলাটি সারাক্ষণই নাক উঁচু করেছিল, কপাল কুঁচকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছিল। নীলু সাহানাকে নিয়ে ছবি তুলতে গেল সন্ধ্যার আগে আগে। 2টি ছবি তোলা হলো, একটিতে নীলু আর সাহানা, অন্যটিতে শুধু সাহানা। অনেকগুলি টাকা খরচ হলো শুধু শুধু। ভালো ছবি আসবে কিনা কে জানে। স্টুডিওর মালিক একজন বুড়ো লোক, সে চোখেই দেখে না, ছবি তুলবে কি? ফিরবার পথে সাহানা বলল, চলো ভাবি, ফুচকা খাই। এখানে একটা ফুচকার গাড়ি আছে। কোথায়? আর একটু সামনে যেতে হবে। চলো যাই, ফুচকা খাবার পর আমরা একটু হাঁটব, কি বলো?
সন্ধ্যাবেলা শুধু শুধু হাঁটব কেন? আর এখানে হাঁটার জায়গা কোথায়? তোমার সঙ্গে একটা কথা আছে ভাবি আমার, হাঁটতে হাঁটতে কথাটা বলবো। এখনই বলো। শাহানা শান্তস্বরে বলল, তুমি ভাবি খুব কায়দা করে শাড়ি পরিয়েছ, সাজগোজ করিয়েছ। ওই মহিলা দুটি আমাকে দেখতে এসেছিলেন, ঠিক কিনা বলো? ঠিক। আমি তো ভাবি তোমার মতো বুদ্ধিমতী নই, সহজে কিছু বুঝতে পারি না। ওরা যে আমাকে দেখতে এসেছিলেন সেটা বুঝলাম এই অল্প কিছুক্ষণ আগে। নীলু হাসল, কিছু বলল না। শাহানা বলল, তোমরা আমাকে বিয়ে দেবার যত চেষ্টাই করো কোনো লাভ হবে না। তুমি বিয়ে করবে না? যদি করি, করবো আমার পছন্দ মতো ছেলেকে। এমন কেউ কি আছে পছন্দের? শাহানা জবাব দিল না। তার ফর্সা গাল লাল হয়ে উঠছে, শেষ সূর্যের আভায় বড় সুন্দর দেখাচ্ছে তাকে। নীলু বলল, ছেলেটা কে শাহানা? শাহানা মাথা নিচু করে বলল, আমি যাকে বিয়ে করব সে খুবই সাধারণ একজন মানুষ। তোমরা কেউ তাকে পছন্দ করবে না। আমরা পছন্দ করব না এমন একজনকে তুমি বিয়ে কেন করবে? কারণ আমি তাকে পছন্দ করি। ছেলেটি কে? আনিস? শাহানা জবাব দিল না। তার ভাষা ভাষা ঘন কালো চোখে জল চিকচিক করতে লাগল। নীলু হালকা গলায় বলল, নিয়ে চলো তোমার ফুচকার গাড়িতে। বেশি দূর নাকি? পরবর্তী এক সপ্তাহে খুব দ্রুত কিছু ঘটনা ঘটল। সোমবারে বাসায় টিভি এলো, 12 ইঞ্চি চমৎকার একটা টিভি। হোসেন সাহেব শিশুদের মতো হইচই শুরু করলেন। সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত টিভির সামনে থেকে নড়লেন না। মনোয়ারা কয়েকবার বললেন, এরকম করছো যেন টিভি দেখো নেই কোনোদিন চোখে। প্রথম দিকে মনে হচ্ছিল টিভি আনার ব্যাপারটা মনোয়ারা ঠিক পছন্দ করছেন না, কিন্তু ফিরোজা বেগমের গানের সময় তিনিও খুব আগ্রহ করে সামনে বসলেন। শুধু শফিক এলো না। হোসেন সাহেব রাত 10টার খবরের সময় উঁচু গলায় ডাকলেন, আসো সবাই, খবর হচ্ছে, খবর। যেন খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা শুনতেই হবে। শফিক তখনই শুধু বসল খানিকক্ষণ। হোসেন সাহেব সারাক্ষণই বলতে লাগলেন, এত সুন্দর রিসিপশন আমি কোনো টিভিতে দেখি নাই, আর কি সুন্দর সাউন্ড। মঙ্গলবার মনোয়ারাকে অবাক করে দিয়ে ফর্সা ও মোটা মহিলাটি বুড়ো এক ভদ্রলোককে সঙ্গে নিয়ে সকালবেলা উপস্থিত হলেন। তারা দীর্ঘ সময় কথা বললেন হোসেন সাহেবের সঙ্গে। শফিকের অফিসে যাওয়া হলো না। তাদের কথাবার্তায় নীলুর ডাক পড়ল না। মনোয়ারা শুধু অত্যন্ত উত্তেজিত ভঙ্গিতে বলে গেলেন, ওদের শাহানাকে পছন্দ হয়েছে। সেদিনই বিকেলে একটা বিশেষ সময়ে নীলুকে যেতে হলো নিউ মার্কেটে। নীলুর সঙ্গে শাহানা। নীলুর ভান করতে হলো যেন সে বই কিনছে। শাহানা সারাক্ষণই গম্ভীর হয়ে রইল এবং একসময় বলল, যার আমাকে দেখার কথা সে কি দেখেছে? নীলু অন্যদিকে তাকিয়ে বলল, দেখা দেখির কোনো ব্যাপারের মধ্যে নেই। বই কিনতে এসেছি, বই কিনে চলে যাব। কেন আমাকে মিথ্যা বলছো ভাবি? কালো স্যুট পরা লোকটি এসেছিল আমাকে দেখতে। খুব সুন্দর না ছেলেটি? শাহানা জবাব দিল না। নীলু বলল, এমন চমৎকার ছেলের কথা শুধু গল্প উপন্যাসেই পড়া যায়। শাহানা গম্ভীর হয়ে রইল। সে রাতে ভাত খেল না, তার নাকি মাথা ধরেছে। নীলুর মনে হলো বিয়ের ব্যাপারটা নিয়ে আর এগোনো ঠিক না, কিন্তু ঘটনাগুলো ঘটছে খুব দ্রুত, এক সময় আর ফেরা যাবে না। রাতের বেলা সে শফিককে বলল, শাহানার এই বিয়েতে মত নেই। শফিক বিরক্ত হয়ে বলল, ওর মতামতটা চাচ্ছে কে? যে বিয়ে করবে তার কোনো মতামত থাকবে না? শাহানার মতামত দেবার বয়স হয়নি। ধরো যদি অন্য কোনো ছেলের প্রতি তার দুর্বলতা থাকে তখন? কি যে বাজে কথা বলো। ও যেরকম মেয়ে কোনো একটা কাণ্ডটাণ্ড করে বসতে পারে। কিছুই করবে না, আমি কথা বলবো ওর সঙ্গে। কখন? এখনই ডাকো, কথা বলছি। থাক, আজ না বললেও হবে। আজ অসুবিধাটা কি? মাথা ধরেছে, শুয়ে আছে। তুমি বলো, আমি ডাকছি। প্লিজ আজ না, যা বলার অন্য একদিন বলো। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ফর্সা মোটা মহিলাটি অনেককে নিয়ে এলেন। তাদের সঙ্গে প্রচুর মিষ্টি।
তারা শাহানার হাতে হিরে বসানো একটি আংটি পরিয়ে দিলেন। মনোয়ারা বললেন, মা, এনাকে সালাম করো। শাহানা বাধ্য মেয়ের মতো সালাম করল। সেই রাতেই শফিক শাহানার সঙ্গে অনেক সময় ধরে কথা বলল। নীলু সেই আলোচনায় থাকল না, কিন্তু লক্ষ্য করল শাহানার মনের অবস্থার পরিবর্তন হয়েছে। অন্ধকার ভাবটা আর নেই। সহজভাবে টিভির সামনে এসে বসল। গানের ভুবন অনুষ্ঠানটি খুব আগ্রহ নিয়ে দেখল। সেখানে একজন শিল্পীকে একটি মাছি বিরক্ত করছে। বারবার মাছিটি গিয়ে বসছে তার নাকে। শিল্পী নির্বিকার থাকতে চেষ্টা করছেন, পারছেন না। দৃশ্যটি দেখে শাহানা অন্য সবার মতোই হাসতে হাসতে ভেঙে পড়ল। নীলুর মনে হল শাহানাকে নিয়ে ভয়ের কিছু নেই। এই বিয়েতে সে সুখী হবে। অনেক রাতে শাহানা নীলুকে বলল, ভাবি, আংটিটা কি পরে থাকবো না খুলে বাক্সে তুলে রাখব? বাক্সে তুলে রাখার দরকার কি? এত দামি আংটি হাত থেকে খুলে পড়ে যায় যদি? পড়বে না। আংটিটা তোমার পছন্দ হয়েছে শাহানা? শাহানা কিছু বলল না। নীলু নিঃশ্বাস ফেলে বলল, যাক, তোমার কল্যাণে হিরে দেখা হলো। আমি হিরে আগে দেখিনি। শফিক অফিসে এসে শুনল বড় সাহেব সকাল ৮টায় এসেছেন। কয়েকবার শফিকের খোঁজ করেছেন। তার মেজাজ অবশ্যই ভালো, অন্য দিনের মতো চেঁচামেচি করছেন না। শফিক ঘড়ি দেখল 10:40। আজ তার অফিসে আসতে দেরি হল। এটা সে কখনো করে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যেদিন সে দেরি করে আসে, বেছে বেছে সুরেন সেন ঠিক সেই দিনগুলিতেই আসে। মে আই কামিন স্যার? কামিন। কেমন আছে শফিক? ভালো। আজ ওয়েদার কেমন চমৎকার লক্ষ্য করেছ? ব্রাইট সানশাইন, কুল ব্রিজ। শফিক ব্যাপার কিছু বুঝতে পারল না। বাতাসে কোনো মিষ্টি গন্ধ নেই, কাজেই বড় সাহেব প্রকৃতিস্থই আছেন। সকালবেলার চমৎকার ওয়েদার নিয়ে তার কাব্যভাবের কোনো কারণ নেই। আজকের সকাল অন্য দিনের সকালের মতোই, আলাদা কিছু নয়। শফিক, বলুন স্যার। তুমি কি আমার প্রসঙ্গে কোনো গুজব শুনেছ? আমাকে নিয়ে দুটি গুজব প্রচলিত। একটি হচ্ছে তোমাদের অফিসের একটি মেয়েকে বিয়ে করে ফেলেছি। আমি এই গুজবটির কথা বলছি না, আমি বলছি অন্য গুজবটির কথা। না স্যার, আমি কিছু শুনিনি। ঠিকই শুনেছ, এখন প্রিটেন্ড করছ। তাতে অবশ্য কিছুই আসে যায় না। শফিক চুপ করে রইল। বড় সাহেবের কথা হেঁয়ালির মতো লাগছে। আমাকে হেড অফিস জানিয়েছে যে তারা মনে করছে আমি এখানকার কাজকর্ম ঠিক মতো চালাতে পারছি না। কাজেই তারা আমার একজন রিপ্লেসমেন্ট পাঠাচ্ছে। কবে? এই সপ্তাহেই। তো তোমার জন্য যে সুপারিশটা আমি করেছিলাম সেটাও বাতিল হয়েছে। কাজেই তুমি ফিরে যাবে তোমার আগের জায়গায়। শফিক সিগারেট ধরালো। সুরেন সেন শান্ত স্বরে বলল, আমার ব্যাপারে ওদের ডিসিশন ঠিকই আছে। আমি মোটামুটি একটা অপদার্থ, কিন্তু তোমার ব্যাপারে ওরা ভুল করল। আমি খুবই দুঃখিত। ঠিক আছে, তুমি যাও এখন। আমি চার্জ হ্যান্ডওভার করব, তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে সাহায্য করো। শফিক দীর্ঘ সময় তার ঘরে চুপচাপ বসে রইল। সুরেন সেনের বদলে অন্য কেউ এলে ভালো হবারই কথা। এখানকার অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত দুর্বল। প্রায় 11টার মতো বাজে, এখনও অফিসের কোনো কর্মচারী এসে উপস্থিত হয়নি। কর্মচারীদের আনা নেয়ার জন্য কোনো গাড়ি নেই, অথচ গাড়ির স্যাংশন হয়ে আছে 2 বছর আগে। অত্যন্ত জরুরি ছাপ মারা ফাইলগুলি সে ফেলে রাখবে সপ্তাহের পর সপ্তাহ। তার মুড আসছে না, কিংবা মাথা ধরেছে, কিংবা এই ব্যাপারটি নিয়ে সে আরও চিন্তাভাবনা করতে চায়। তবুও সুরেন সেন একজন ভালো মানুষ। জগতের বেশিরভাগ অপটু মানুষরা সাধারণত ভালো মানুষ হয়ে থাকে। এর কারণ কি? নিজের ক্ষমতাকে ভালো মানুষই দিয়ে আড়াল করে রাখার একটা চেষ্টা কি? সিদ্দিক সাহেব এসে ঢুকলেন, হাসি হাসি মুখ, যেন এইমাত্র মজার কিছু ঘটে গেছে। কি শফিক সাহেব, সকালবেলাতেই মুখ এমন গম্ভীর কেন? বড় সাহেবের খবরে আপসেট নাকি? কিছুটা তো আপসেট বটেই। যাকে নিয়ে আপসেট সে কিন্তু সুখেই আছে। সকালে সে গুনগুন করে গান গাইছে। আসলে বাংলাদেশ থেকে বেরোতে পেরে ব্যাটা খুশি। তাই কি? তাই, নয়তো এতটা ফুর্তি হবার কথা না। বেল টিপুন, চা দিতে বলুন।
আপনি কি অফিসিয়াল অর্ডারটা পড়ে দেখেছেন? না। আছে আমার সঙ্গে, চা খাবার পর পড়ে দেখবেন। শফিক ব্যাপারটা বুঝতে পারল না। অফিস অর্ডার সিদ্দিক সাহেবের কাছে যাবে কেন? বুঝলেন শফিক সাহেব, এবার আমরা অফিস অ্যাডমিনিস্ট্রেশন টাইট করব। আপনার ফুল কোঅপারেশন দরকার। আমাদের নিজেদের সার্ভাইভেলের জন্যই এটা দরকার। অবস্থা যা দাঁড়িয়েছে, এতে কোম্পানি বিজনেস গুটিয়ে ফেলবে। বিদেশি কোম্পানিগুলো এদেশে আসে কাঁচা পয়সা নিতে, ভ্যাকেশন কাটাতে তো আসে না। এদেশে পয়সা তৈরি করার সুযোগ দিতে না পারলে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। শফিকের কাছে ব্যাপারটা স্পষ্ট হতে শুরু করেছে। হেড অফিস সিদ্দিক সাহেবকে প্রমোশন দিয়েছে, অফিস অর্ডার তার কাছে যাবার রহস্য হচ্ছে এটাই। শফিক সাহেব বলেন, বড় সাহেবকে একটা জমকালো ফেয়ারওয়েল দেওয়ার ব্যবস্থা করা যাক। এই দায়িত্ব আপনাকেই নিতে হবে। ছোটখাটো একটা ফাংশন, তারপর ডিনার। ফাংশন সবাই অ্যাটেন্ড করবে, ডিনার শুধুমাত্র অফিসারদের জন্য। এবং সবার তরফ থেকে তাকে আমরা একটা গিফটও দিতে চাই। কি দিলে ভালো হয় সেটা নিয়ে একটু চিন্তা করবেন। বাংলাদেশের ল্যান্ডস্কেপের উপর একটা ওয়েল পেন্টিং পাওয়া যায় কিনা দেখতে হবে। আপনার আছে চেনে জানা আর্টিস্ট? না, আমি অবশ্য দু একজনকে চিনি, দেখি কি করা যায়। সিদ্দিক সাহেব প্রায় 1 ঘন্টার মতো বসলেন। তিনি সম্ভবত এই হঠাৎ আসা প্রমোশনের খবরে শফিকের কাছে লজ্জিত বোধ করছিলেন। লজ্জা ঢাকার জন্যই বসা। শাহানাদের কলেজ আজ দুপুরবেলা ছুটি হয়ে গেল। ফার্স্ট ইয়ারের একটি মেয়ে কুমিল্লা যাচ্ছিল বাবা মার সঙ্গে। অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে 3 দিন আগে। খবর পাওয়া গেছে আজ, সেই জন্যই ছুটি এবং শোকসভা। শোকসভায় 1 মিনিট নীরবতা পালন করা হলো। ভাইস প্রিন্সিপাল সাহেব বক্তৃতা দিলেন, যার ভাবার্থ হচ্ছে সংসার অনিত্য, জন্মিলে মরিতে হবে। ভাইস প্রিন্সিপাল সাহেবের লম্বা বক্তৃতা দেওয়ার বদঅভ্যাস আছে। সুযোগ পেয়ে তিনি প্রায় 50 মিনিট কথা বললেন। খুবই বিরক্তিকর ব্যাপার। শাহানার সবচেয়ে প্রিয় বান্ধবী মিলি ফিসফিস করে বলল, আগে আগে স্কুল ছুটি হয়ে লাভটা হলো কি? সেই তো 12:30 বাজিয়ে ফেলেছে। শাহানা বলল, এখন দেখবি লিনাপা বক্তৃতা দেবে। সর্বনাশ হবে তাহলে, লিনাপা ঝাড়া 2 ঘন্টা বলবে। ওদের আজ নিউ মার্কেটে যাবার কথা, লিনাপা ডায়াসে গেলে সেটা সম্ভব হবে না। শাহানা অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগল। সম্ভবত আজ আপা কিছু বলবে না। ঘন ঘন ঘড়ি দেখছেন, তার নিশ্চয়ই কোথাও যাবার কথা। হল ভর্তি ছাত্রী মুখ শুকনো করে বসে আছে। শোকসভা না হয়ে অন্য কিছু হলে এতক্ষণে স্যান্ডেল ঘষাঘষি শুরু হয়ে যেত। আজ তা করা যাচ্ছে না। দুঃখী দুঃখী মুখ করে সবাই বসে আছে। শাহানার মন খারাপ করিয়ে দিয়ে লিনাপা বক্তৃতা দিতে উঠলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, কবিগুরু রবীন্দ্রনাথের মানসিক কাব্যগ্রন্থের একটি কবিতার নাম। শাহানা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সূচনা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা লম্বা ব্যাপার হবে। অথচ যে মেয়েটি মারা গেছে তাকে এই আপা হয়তো চেনেনও না। কিন্তু কত ভালো ভালো কথা বলা হবে। এমনভাবে সবাই বলবে যেন ওই মেয়েটির মতো ভালো মেয়ে পৃথিবীতে জন্মায়নি এবং তার মৃত্যুতে সবার একটা বিরাট ক্ষতি হয়ে গেল। কোনো মানে হয়? শাহানার ওই মেয়েটির উপর রাগ লাগতে লাগল। কি দরকার ছিল তার কুমিল্লা যাবার? শাহানা সময় কাটানোর জন্য অন্য কিছু ভাবতে চেষ্টা করল। এই কাজটা সে খুব ভালো পারে। স্কুলে যখন কোনো লেকচার তার পছন্দ হয় না, তখন স্যারের দিকে তাকিয়ে থেকে সম্পূর্ণ অন্য জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। বেশ লাগে তার। শাহানা ভাবতে লাগল বাসায় গিয়ে কি করবে। করার কিছু নেই, এমন নিরানন্দ জীবন। কিছুক্ষণ পড়াশোনা, টিভি দেখা, রাতের পর ঘুমানো, ব্যাস। দিনের পর দিন একই রুটিন। এতটুকুও ভালো লাগে না। প্রায় ইচ্ছে করে কোথাও পালিয়ে যেতে। ছেলে হয়ে জন্মালে সে নিশ্চয়ই পালিয়ে যেত। মেয়ে হয়ে পালিয়ে যাওয়া সম্ভব না। পত্রিকা খুললেই মেয়েদের নিয়ে এমন সব আজে বাজে খবর ছাপা হয়। এইসব খবর শাহানার পড়তে ভালো লাগে না। কিন্তু মা আবার বেছে বেছে সেই খবরগুলি ভাবিকে পড়ে শোনাবেন। বোমা, শুনে যাও কি লিখেছে। মানুষ আর মানুষ নাই, জানোয়ার হয়ে গেছে। ফরিদপুরের নবগ্রামে 3 জন যুবক কর্তৃক 11 বছর বয়সী কুলসুমকে।
এইসব খবর কি জোরে জোরে পড়ে শোনানোর জিনিস? কিন্তু মাকে কে বলবে? যতই দিন যাচ্ছে মা ততই অন্যরকম হয়ে যাচ্ছেন। কি বাজে স্বভাব যে তার হচ্ছে। অবশ্যই এখন তার সঙ্গে মা খুব ভালো ব্যবহার করছে। যে মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে তার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করার নিয়ম নেই। আগে টুনিকে নিয়ে ছাদে গেলে 100 বার জবাবদিহি করতে হতো। ছাদে গিয়েছিলি কেন? দিনের মধ্যে 10 বার ছাদে যাওয়া লাগে কেন? খবরদার, আর যেন না দেখি। এত বড় মেয়ে ছাদে ঘুরঘুর করবে। ছাদ কি হাওয়া খাবার জায়গা? এখন মা কিছুই বলেন না। কয়েকদিন আগে কলেজ থেকে ফেরবার সময় গলির মাথায় আনিস ভাইয়ের সঙ্গে দেখা। দুজন কথা বলতে বলতে আসছে। মা ব্যাপারটা বারান্দায় দাঁড়িয়ে দেখল, কিন্তু কিছুই বলল না। অন্য সময় হলে এই নিয়ে 1,00,000 প্রশ্ন করত। কি কথা তোর আনিসের সঙ্গে? হাত নেড়ে নেড়ে এমন কি কথা? তোকে কতবার বলেছি আকবাড়ি আলাপ জমাতে যাবি না? হাসতে হাসতে দেখি ভেঙে পড়ে যাচ্ছিলি। রাস্তার মধ্যে এত হাসাহাসি কিসের? ভদ্রলোকের মেয়ে না তুই? বিয়ে ঠিক হয়ে যাবার কিছু ভালো দিকও আছে। স্বাধীনতা আসে। কতদিন থাকবে এই স্বাধীনতা কে জানে। বিয়ের পর কি হবে এসব নিয়ে সাহানা কখনো ভাবে না। ভাবতে ভালো লাগে না। যা হবার হোক, তখন দেখা যাবে। তবে সাহানা নিশ্চিত যে লোকটির সঙ্গে তার বিয়ে হবে সে ভালোই হবে। ছ্যাবলা ধরনের হবে না। সেরকম হলে সাহানার সঙ্গে বারবার দেখা করত, চিড়িয়াখানায় নিয়ে যেতে চাইত, চাইনিজে নিয়ে যেত। প্রেম প্রেম একটা খেলা চলত। সব কিছু ঠিকঠাক করবার পর প্রেমের অভিনয়। এই ছেলে এসব কিছুই করেনি। এই একটি কারণে সাহানা তার উপর কৃতজ্ঞ। সাহানা ঠিক করে রেখেছে বিয়ের প্রথম রাতেই এজন্য সে তার স্বামীকে ধন্যবাদ দেবে। ওদের বাড়ি থেকে একবার এক বিরাট গাড়ি এসে উপস্থিত। বাচ্চারা সবাই চিড়িয়াখানায় যাবে। তাদের ইচ্ছা সাহানাকে নিয়ে যেতে। সাহানা কি যেতে পারবে? তার যাবার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। মার জন্যে যেতে হলো, সাজসজ্জা করতে হলো, চুল বাঁধতে হলো। সাহানা ধরেই নিয়েছিল চিড়িয়াখানাটা উপলক্ষ মাত্র। আসলে ও তার সঙ্গে ঘুরতে টুরতে চায়। কিন্তু ও ছিল না, বাচ্চারাই গিয়েছে দল বেঁধে। মাঝে মাঝে সাহানার মনে হয় ওর মধ্যে সাহানার প্রতি অবহেলার একটা ভাব আছে। নয়তো বিয়ের 6 মাস পিছিয়ে দেবার প্রস্তাবে ছেলের আত্মীয় স্বজনরা কেউ রাজি হল না, কিন্তু ছেলে রাজি হয়ে সবাইকে রাজি করালো। এসব খবর অবশ্যই খিলগার মামার কাছ থেকে পাওয়া। তার সব খবর বিশ্বাসযোগ্য নয়। তিনি বানিয়ে বানিয়ে প্রচুর কথা বলেন। লীনাপার বক্তৃতা প্রায় শেষ পর্যায়ে। তিনি আধ ঘণ্টা বক্তৃতা দিলেন। চিবিয়ে চিবিয়ে কথা। 2 মিনিট পর পর রবীন্দ্রনাথ এই বলেছেন, মহামতি বালজাক এই বলেছেন। আগে জানলে কে আসত শোকসভায়? সাহানার বাসায় ফিরতে ফিরতে 3টা বেজে গেল। বাসায় কেউ নেই, শুধু শফিক আছে বসার ঘরে। ওরা কোথায় ভাইয়া? খিলগাঁয়। তুমি আজ এত সকাল সকাল যে? এসে পড়লাম একটু আগে আগে। শরীর খারাপ নাকি? না, শরীর ভালোই আছে। আজকে আমাদেরও সকাল সকাল ছুটি হয়েছে। ফার্স্ট ইয়ারের একটা মেয়ে মারা গেল, এই জন্য ছুটি। কিভাবে মারা গেল? জানি না, অ্যাক্সিডেন্ট না কি যেন হয়েছিল। সাহানা কাপড় বদলাতে গেল। বাড়িটা ফাঁকা বলেই কেমন অচেনা লাগছে। মনে হচ্ছে অন্য কোনো মানুষের বাড়ি। আর খিলগাঁয়ে যখন গিয়েছে তখন রাত 10টা-11টার আগে ফিরবে না। সাহানার দারুণ মন খারাপ হয়ে গেল। সাহানা, সাহানা। কি ভাইয়া? চা বানাতে পারিস? পারবো না কেন? তুমি আমাকে কি ভাবো? বানা 1 কাপ চা। সাহানা অত্যন্ত উৎসাহে চা বানাতে গেল। রান্নাঘরে যাবার কোনো সুযোগ সে পায় না। মনোয়ারার কঠিন নিষেধ আছে। বিয়ের আগে রান্নাঘরে যাওয়া যাবে না। আগুনের আঁচে গায়ের রং নষ্ট হয়। রান্নাবান্না যা শেখার বিয়ের পরে শিখলেই হবে। শফিক চায়ের কাপ নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। সাহানা এলো তার পিছু পিছু। তোর গোলাপ গাছে অনেক ফুল ফুটেছে রে সাহানা। সাহানা হাসল। গাছের প্রসঙ্গে কেউ কোনো কথা বললেই সাহানার বড় ভালো লাগে। তোর গাছগুলি তুই শ্বশুরবাড়ি নিয়ে যাবি না রেখে যাবে আমাদের জন্যে? কি যে তুমি বলো ভাইয়া। সাহানা লজ্জা করতে লাগল। ভাইয়া গম্ভীর ধরনের মানুষ, ঠাট্টা তামাশা কখনো করে না। কিন্তু সাহানা লক্ষ্য করেছে বিয়ের প্রসঙ্গে সে মাঝে মাঝে হালকা কথাবার্তা বলে।
কয়েকদিন আগে তারা খেতে বসেছে, খাবার তেমন কিছু নেই। ভাইয়া হঠাৎ বলল, এত বড় লোকের স্ত্রী একজন খেতে বসেছে আর এই খাওয়া? শাহানার লজ্জায় মরে যাবার মতো অবস্থা। সবাই খুব হাসাহাসি করল। বাবার হাসি তো আর থামেই না, শেষটায় বিষম খেয়ে ফেললেন। আজ শফিকের মুখ অন্ধকার হয়ে আছে। একটু আগে সে ঠাট্টা করেছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে তার মন পড়ে আছে অন্য কোথাও। শফিক বলল, তোর ভাবি কখন আসে রে? 5টার মধ্যে এসে পড়ে। 4টা পর্যন্ত অফিস, ওদের গাড়ি দিয়ে যায়। গাড়ি এসে দিয়ে যায়? জানতাম না তো, আমাকে কিছু বলেনি তো। এই মাস থেকে নিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। শাহানার মনে হলো শফিক আরও গম্ভীর হয়ে গেছে। এতে তো খুশি হবার কথা, গম্ভীর হবে কেন? শাহানা বলল, ভাইয়া আমি একটু ঘুরে আসি। কোথায় যাবি? ছাদে যাব। ছাদ ফাঁকা। শাহানার মনে হচ্ছিল আনিস ভাইকে তার ঘরে পাওয়া যাবে, কিন্তু ঘর তালাবদ্ধ। কাপড় শুকাবার দড়িতে ধবধবে সাদা রঙের কয়েকটা কবুতর। এদের পোষ মানানো হচ্ছে, ম্যাজিকে লাগবে। কবুতরের খাঁচায় শাহানা হাত রাখতেই একটি কবুতর ঘাড় বাঁকিয়ে তার হাতে ঠোকর দিল। এই বুঝি পোষ মানা কবুতরের নমুনা। শাহানা একা একা ছাদে হাঁটতে লাগল। শীত লাগছে, ঠান্ডা বাতাস দিচ্ছে। কেমন মন খারাপ করিয়ে দেবার মতো একটি সন্ধ্যা নামছে। কোন রকম কারণ ছাড়াই শাহানার চোখ ভিজে উঠতে শুরু করেছে। খাঁচার কবুতরগুলি আগ্রহ নিয়ে তাকে দেখছে। ছাদ থেকে দেখা গেল রফিক আসছে। সে 4 দিনের জন্য যশোর গিয়েছিল। কেন গিয়েছিল কাউকে বলে যায়নি। চাকরির কোনো ব্যাপার হবে বোধ হয়। আজকাল চাকরির ব্যাপারে সে কারো সঙ্গে কথা বলে না। শাহানা নিচে নেমে এলো। রফিক তার দিকে তাকিয়ে হাসল। কেমন রোগা লাগছে রফিককে। কেমন আছেন শাহানা বেগম? ভালো আছি, তুমি কেমন? ভালোই। কেমন খুশি খুশি লাগছে তোমাকে? চাকরি টাকরি কিছু হয়েছে? না, আমার এসব হবে না। বিজনেস করবো ঠিক করেছি। বাসায় কেউ নাই নাকি? না, খিলগায় গিয়েছে, ভাবি এখনো ফেরেনি। চট করে চা বানা, খুব কড়া করে, হাই পাওয়ার টি দরকার। কেউ কি আমার খোঁজ করেছিল? না। কারো খোঁজ করার কথা? হুম। নীলু আজও ফিরতে দেরি করছে। সন্ধ্যা মিলিয়ে গেছে, 6:30 বাজে। এতটা দেরি করার কথা না। শফিক শাহানাকে বলল, তোর ভাবি কি দেরি হবার কথা কিছু বলে গেছে? না। প্রায় কি সন্ধ্যা পার করিয়ে আসে? না, বিনাদের বাসা থেকে অফিসে টেলিফোন করে দেখব। দরকার নেই। আরেক কাপ চা বানিয়ে দেব ভাইয়া? না। শফিকের সিগারেট শেষ হয়ে গিয়েছে, কোনো কাজের মানুষ নেই বাড়িতে। রফিককে বললে সে এনে দেবে, বলতে ইচ্ছে করল না। শফিক নিজেই চাদর গায়ে দিয়ে বেরোল। শাহানা বলল, কোথায় যাচ্ছ ভাইয়া? সিগারেট কিনব। আমি আসি তোমার সঙ্গে? আয়। সারাটা পথ শাহানা কথা বলতে বলতে যাচ্ছে। শফিক হাঁটছে অন্যমনস্ক ভঙ্গিতে। শাহানা কি বলছে তার কানে যাচ্ছে কিনা সন্দেহ। সে অবশ্যই হ্যাঁ হুঁ দিয়ে যাচ্ছে। ভাবির সঙ্গে তুমিও চলে যাও না সুইডেনে। সে যে অ্যালাউন্স পাবে তাতে তোমরা দুজন দিব্যি থাকতে পারবে। আমরা রাখবো টুনিকে, কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া টুনি তো থাকে রাতে বাবার সঙ্গে। তোমাদের জন্য সে খুব কাঁদবে টাঁদবে বলে মনে হয় না। আসবার সময় তার জন্য এক গাদা খেলনা নিয়ে আসবে। শোনো ভাইয়া, বিদেশে ডল হাউস বলে এক ধরনের খেলনা পাওয়া যায়, যা সুন্দর, চমৎকার একটা বাড়ি। সব রকম আসবাবপত্র আছে, এমনকি বাথরুমে বেসিন কমোড সব আছে। ওইটা একটা নিয়ে আসবে। শফিকের মনে হলো শাহানা মানসিক দিক দিয়ে এখনো বড় হয়নি, ছোটই রয়ে গেছে। হুট করে তার বিয়ে ঠিক করাটা বোধহয় ভালো হয়নি। মানসিক প্রস্তুতির জন্য সময় দেয়া দরকার ছিল। ভাইয়া, সিগারেট কিনে কি তুমি বাসায় চলে আসবে? হ্যাঁ, কেন? চলো নয় বাসস্ট্যান্ড পর্যন্ত যাই। সেখানে কি? ভাবি মাইক্রোবাস থেকে নামে সেখানে। ভাবি বাস থেকে নেমে আমাদের দেখবে, খুব অবাক হয়ে যাবে। যাবে ভাইয়া? চল যাই। দুজনে হাঁটতে শুরু করল। শাহানা মৃদুস্বরে বলল, তোমাকে একটা গোপন খবর দিতে পারি ভাইয়া? কি খবর? খুবই গোপন, কাউকে কিন্তু বলতে পারবে না। গোপন খবর হলে না বলাই তো ভালো।
গোপন খবর তো বলে দেওয়ার জন্যে না। শাহানা চুপ করে গেল। ভাইয়ার সঙ্গে অন্য কোনো মানুষের কোনো মিল নেই। অন্য কেউ হলে বলতো, কাউকে বলবো না, খবরটা কি বল। ভাইয়া সেটা বলবে না। শাহানার খুব ইচ্ছা করছে খবরটা বলে। ভাবি 1700 টাকা দিয়ে একটা ঘড়ি কিনেছে শফিকের জন্যে। ম্যারিজ অ্যানিভার্সারি উপলক্ষে সেটা শফিককে দেয়া হবে। এই হচ্ছে খবর। ঘড়ি কেনার সময় নীলু শাহানাকে নিয়ে গিয়েছিল। শাহানা অবাক হয়ে বলেছে, এত দাম দিয়ে ঘড়ি কিনবে? নীলু লাজুক হেসে বলেছে, ওকে ভালো কিছু দিতে চাই। কিন্তু ভাইয়া তো তোমাকে কখনো কিছু দেয়নি। কোত্থেকে দেবে? ওর কি টাকা আছে? টাকা থাকলেও দিত না। এইসব দিকে তার কোনো নজরই নেই। কথাটা খুবই সত্যি। গত ম্যারেজ অ্যানিভার্সারিতে নীলু দুপুরবেলা শফিকের অফিসে এসে উপস্থিত হল। শফিক অবাক হয়ে বলল, কি ব্যাপার কি? নীলু হেসে বলেছে, এমনি এলাম দেখতে কি করছো। শুধু শুধু আসবে কেন? নিশ্চয়ই কোনো কাজ আছে। টুনি কি কার কাছে রেখে এসেছ? কার কাছে আবার রাখবো? মার কাছে। তুমি কি আজ ছুটি নিতে পারো? কেন? খিদে লেগেছে খুব। কোন একটা রেস্টুরেন্টে বসে লাঞ্চ খাওয়া যেত। আজকের তারিখটা তোমার মনে নেই না? তারা প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে রইল। নীলুর বাস এলো না। শফিক বলল, চল যাই, ঠান্ডা লাগছে। একটু দাঁড়াও ভাইয়া, এসে পড়বে। শফিক কোনো জবাব না দিয়ে হাঁটতে শুরু করল। শাহানা বলল, আর একটুখানি থাকি না ভাইয়া, আমার মনে হচ্ছে 5-10 মিনিটের মধ্যে এসে পড়বে। আসুক, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। নীলু এলো 9টার একটু আগে। তাদের এক কলিগ অফিস ছুটির আগে আগে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিল। অফিসের মিনিবাসে করে তাকে শেরেবাংলা হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য সবাইও সেখানে গিয়েছে। ডাক্তার বললেন হার্ট অ্যাটাক। ভদ্রলোকের এখনও জ্ঞান ফেরেনি। তার স্ত্রী এবং 2টি ছেলে হাসপাতালে এসে খুব কান্নাকাটি করছে। শফিক কোনোরকম উৎসাহ দেখাল না। ঠান্ডা গলায় বলল, খবর তো দেবে। কিভাবে খবর দেব? সারাক্ষণ তো হাসপাতালে ছিলাম। তুমি তো হাসপাতালে থেকে কিছু করতে পারছিলে না, শুধু আমাদেরকে দুশ্চিন্তায় ফেললে। একজন কলিগের এত বড় দুঃসময় আমি যাব না? শফিক গম্ভীর গলায় বলল, তর্ক পরে করবে। এখন দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। রান্নাবান্না তো কিছুই হয়নি। নীলুর প্রচণ্ড মাথা ধরেছিল। সে মাথা ধরা নিয়েই রান্নাঘরে ঢুকল। শাশুড়ি খাওয়া দাওয়া শেষ করে ফিরবেন কিনা কে জানে। দুপুরের তরকারি কিছুই নেই। রাতের বেলার জন্য কি রাঁধবে নীলু ভেবে পেল না। রফিককে ডিম কিনে আনার জন্য পাঠাতে হবে। রফিক ঘর অন্ধকার করে শুয়ে আছে। নীলু ডাকতে এসে ক্লান্ত স্বরে বলল, ভাবি আমার জ্বর, হঠাৎ করে জ্বর এসে গেছে। বিশ্বাস না হলে কপালে হাত দিয়ে দেখো। নীলু আনিসের খোঁজে ছাদে গেল। আনিস ছিল না। ফিরে এলো মন খারাপ করে। ডাল ভাতই খেতে হবে। রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না, খুব ক্লান্ত লাগছে। নীলু শাহানাকে ডেকে বলল, তুমি রফিকের পাশে বসে ওর মাথায় হাতটাতে একটু বুলিয়ে দাও, ওর জ্বর। শাহানার ইচ্ছা করছিল নীলুর সঙ্গে গল্প টল্প করে, কিন্তু সে গেল রফিকের ঘরে। জ্বরে সত্যি সত্যি রফিকের গা পুড়ে যাচ্ছে। শাহানা বলল, চুল টেনে দেব? রফিক বলল, চুল ধরে টানটানি করা কোনো দরকার নেই, তুই নিজের কাজে যা। জ্বরের সময় কোনো একটা কথা কানে গেলে সেটা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। চুল টানার ব্যাপারটা রফিকের মাথায় ঘুরতে লাগল। তার মনে হতে লাগল 3-4 জন অল্প বয়সী মেয়ে একঘেয়ে গলায় তার কানের কাছে চেঁচাচ্ছে, চুল টানা বিবিয়ানা, সাহেববাবুর বৈঠকখানা, সাহেব বলেছে যেতে, পান সুপারি খেতে, পানের ভেতর মৌরি বাটা, স্ক্রুপের চাবি আটা, চুল টানা বিবিয়ানা, চুল টানা বিবিয়ানা। হোসেন সাহেবেরা এলেন রাত 11টায়। সে সময় রফিকের মাথায় পানি ঢালা হচ্ছে। গ্রিন ফার্মেসির ডাক্তার অজয়বাবু চিন্তিত মুখে বসার ঘরে বসে আছেন। আনিস আছে, রশিদ সাহেব আছেন। জ্বর উঠেছে 105 পর্যন্ত। রফিক বিড়বিড় করে ছড়া জাতীয় কি যেন বলছে। শাহানার বুক ধড়ফড় করছে। এ কি কাণ্ড! সুস্থ মানুষ এসে চা খেল, গোসল করল, আর ঘণ্টা দেড়েকের মধ্যে আকাশ পাতাল জ্বর। মনোয়ারা কাঁদতে শুরু করলেন।
হোসেন সাহেবের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। অজয়বাবু বললেন, ভয়ের কিছু নাই, জ্বর রেমিশন হবে, অস্থির হবার কিছু নেই। রাত ৩টার দিকে রফিকের জ্বর অনেকখানি কমল। সে উঠে বসে সহজ স্বরে বলল, কিছু খেতে টেতে দাও ভাবি, মুড়ি মেখে আনো ঝাল দিয়ে। নীলু ঘুমোতে গেল ৪টার দিকে। শফিক তখনও জেগে আছে। নীলু ক্লান্ত স্বরে বলল, ঘুমোবে না? রাত তো আর বেশি বাকি নেই, কি হবে ঘুমিয়ে? আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। শুয়ে পড়ো। নীলু শুয়ে পড়ল। টুনি আজ তাদের সঙ্গে ঘুমিয়েছে। অনেক বড় হয়ে গেছে মেয়েটা, দেখতে দেখতে কেমন বড় হয়ে যাচ্ছে। নীলু টুনিকে বুকের কাছে টেনে আনল। টুনি ঘুমের মধ্যেই মাকে জড়িয়ে ধরল। আহা, সারাদিন দেখা হয়নি মেয়েটিকে। ঠিকমতো খাওয়া দাওয়া করেছে কিনা কে জানে। কেমন রোগা রোগা লাগছে হাত পা। কপালের কাছে লাল একটা দাগ ফুলে উঠেছে। পড়ে গিয়ে ব্যথা ট্যাথা পেয়েছে নিশ্চয়ই। নীলু চুমু খেল কপালের কাটা দাগে। শফিক বাতি নিভিয়ে ঘুমুতে এলো। নীলু বলল, টুনি কেমন ব্যথা পেয়েছে দেখেছ, কপাল ফুলে উঠেছে। শফিক কিছু বলল না। নীলু বলল, আর একটু হলে চোখে লাগত। যাদের বাবা মা দুজনেই ব্যস্ত তাদের ছেলেমেয়েরা অবহেলার মধ্যেই বড় হবে। এটা নিয়ে দুঃখ করার কিছু নেই, তুমি ঘুমাও। নীলু মৃদুস্বরে বলল, আমার চাকরিটা তোমার পছন্দ না, তাই না? শফিক চুপ করে রইল। বলো, তোমার কি ইচ্ছে না আমি চাকরি করি? শফিক শান্ত স্বরে বলল, আমার কাছে মনে হয় পরিবারের প্রতি মেয়েদের দায়িত্ব অনেক বেশি। সেই দায়িত্ব আমি পালন করছি না। রাত দুপুরে এ নিয়ে তর্ক করতে ভালো লাগছে না। তর্ক না, তোমার মতামতটা শুনি। মতামত তো দিলাম। টুনি বড় হচ্ছে অযত্ন অবহেলায়, যার ফলশ্রুতিতে তার মানসিক বিকাশ অন্য সব শিশুদের মতো হবে না। টুনির মানসিক বিকাশ হচ্ছে না? আমি ইন জেনারেল বলছি। চাকরিজীবী মহিলার কাছে ঘর সংসারের চেয়ে তাদের ক্যারিয়ারই প্রধান হয়ে দাঁড়ায়। অফিসের একজন কলিগের অসুস্থতা তার কাছে বিরাট ব্যাপার মনে হয়। যেমন তোমার উদাহরণটাই ধরা যাক। আমার কি উদাহরণ? সুইডেনের ব্যাপারটায় তুমি কিরকম উল্লসিত হয়ে উঠলে। একবারও ভাবলে না এই ৬ মাস টুনি কিভাবে থাকবে? ভাবিনি, তোমাকে কে বলল? ভাবলেও সেটাকে গুরুত্ব দাওনি। পাসপোর্ট করা, এই করা, সেই করাতেই ব্যস্ত। তুমি চাও না আমি যাই? শফিক জবাব দিল না। বলো, তুমি চাও না? না। চাকরি করি তাও চাও না? আমি না চাইলে তুমি ছেড়ে দেবে? তা পারবে না। একবার যখন ঢুকেছ সেখান থেকে কিছুতেই বেরোতে পারবে না। সংসার যদি ভেসেও যায় তাতেও না। এতটা নিশ্চিত হয়ে কথা বলছো কিভাবে? নিশ্চিত হয়ে বলছি কারণ আমি জানি যে মেয়ে চাকরি করে সে কিছু পরিমাণে স্বাধীন। সেই স্বাধীনতা কোনো মেয়েই ছাড়বে না। সে সংসার ছেড়ে দেবে কিন্তু স্বাধীনতা ছাড়বে না। মেয়েরা স্বাধীন হোক সেটা তুমি চাও না? যথেষ্ট তর্ক হয়েছে, এখন ঘুমোতে যাও। নীলু ঘুমোতে পারল না। কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান শোনা গেল। ভোর হচ্ছে, শুরু হচ্ছে আরেকটি দিন। এই দিন অন্য সব দিনের মতো নয়। এটি একটি বিশেষ দিন। এই দিনে ৭ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। গল্পকথনবই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।